আমাদের আজকের গল্পের চরিত্র সর্বসাকুল্যে মোট তিনজন। মূল চরিত্রের নাম পার্থ এবং তার সঙ্গে আছে কাজলি ও বাপ্পা। আমি আগেই বলেছি যে 18 বছরের কম কেউ এই গল্পটি শুনবেন না। বলে রাখা ভালো যে কোনো অন্ধ কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের একদমই উদ্দেশ্য নয়। শুধুমাত্র গল্প পাঠ ও গল্প শোনার আনন্দের জন্য আমাদের এই চ্যানেলটি। সুতরাং কোনোভাবেই কেউ যদি ভয় পান তাহলে এই চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব থাকবে না। চলুন শুরু করা যাক। আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে হাসপাতালের বিভীষিকা। আমাদের আজকের এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু গল্পের চাহিদা মেটাবার জন্য কিছুটা কাল্পনিক অঙ্কের আশ্রয় নেওয়া হয়েছে। হাসপাতালের সঠিক নাম এবং চরিত্রের নাম ও জেলার নাম গল্পের স্বার্থে পরিবর্তন ঘটানো হলো। আমাদের আজকের গল্পের চরিত্র সর্বসাকুল্যে তিনজন, এটা আগেই বলেছি। আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে হাসপাতালের বিভীষিকা। বছর দুয়েক হয়েছে পার্থ ল পাস করে তার সিনিয়রের আন্ডারে কোনো এক জেলা আদালতে আইন প্র্যাকটিস শুরু করেছে। সারাদিন কোর্টে তার অসম্ভব পরিশ্রম করতে হয় এবং রাতের বেলায় প্রায় মধ্যরাত অবধি কম্পিউটারে পরের দিনের পিটিশন ইত্যাদি প্রস্তুত করে তাকে সিনিয়রের কাছে পরের দিন জমা করতে হয়। সুতরাং পরিশ্রম তার খুব বেশি, এটা বলা যেতেই পারে। কিন্তু এমতাবস্থায় আর একটা সমস্যা বর্তমানে বেশ কয়েক মাস ধরে তাকে রীতিমতো পীড়া দিচ্ছে। তার মা বেশ কয়েক মাস যাবৎ ক্রমাগত হসপিটাল বাড়ি করে যাচ্ছেন, কারণ উনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে প্রায় শয্যাশায়ী বলা যেতেই পারে। মাঝে মধ্যেই ওনাকে ডায়ালিসিস করতে হয় এবং ডায়ালিসিস করার জন্য ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়। সেই সময়টা পার্থর খুবই ব্যস্ততার মধ্যে কাটে। সিনিয়রকে বলে কাজের চাপ সে কিছুটা কমিয়ে নেয় বটে, কিন্তু তাকে প্রায় প্রত্যেক দিনই হসপিটালে গিয়ে রাত জাগতে হয়, কারণ এই জেলা হসপিটালে রাতের বেলায় মহিলাদের জন্য কোনো অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা নেই। একমাত্র বাড়ির লোকই সেখানে থাকতে পারে, এবং বলাই বাহুল্য যে বাড়ির লোক যদি পুরুষ হয় তবে রাতের বেলা মহিলা কেবিনে তার প্রবেশাধিকার একদমই থাকে না। হসপিটালের মধ্যেই কোনো একটা জায়গায় তাকে রাত কাটাতে হয় এবং দরকার পড়লে ডাক্তারবাবু বা নার্স তাকে প্রয়োজন মতো ডেকে পাঠান। কাজলি পার্থর স্ত্রীর নাম। প্রায় 1 বছর হলো তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। আর বাপ্পা হচ্ছে পার্থর ছোটবেলাকার অভিন্ন হৃদয় বন্ধু। এই বাপ্পা বলা যেতে পারে পার্থ এবং কাজলির বিয়ের আগের ভালোবাসার যোগাযোগের মাধ্যম, অর্থাৎ বাপ্পা হচ্ছে উভয়েরই কমন ফ্রেন্ড। দীর্ঘ কয়েক মাসের অসহ্য গরমের পর নেমেছে আষাঢ়ের বৃষ্টি। প্রায় প্রতিটা মুহূর্তে ঘন কালো মেঘ থেকে নেমে আসছে বৃষ্টির জলধারা, এবং গ্রাম বাংলার পরিবেশ বলা যেতে পারে নিতান্তই করুণ। সমস্ত খাল বিল ইতিমধ্যে ভরে গেছে এবং রাস্তাঘাট সবকিছুই বলতে গেলে জলের তলায়। ইলেকট্রিসিটির বাতি যখন যাচ্ছে তারপরে আর আসার নাম নেই। এরকমই একটা পরিস্থিতিতে পার্থ বেলা প্রায় 12:30-11টা নাগাদ কোর্টে সিনিয়রের সঙ্গে কাজকর্মে ব্যস্ত। পার্থর মনটা একদমই ভালো নেই, কারণ তার মা প্রায় 2 দিন হলো হসপিটালে ভর্তি এবং ক্রমাগত ডায়ালিসিস চলছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে হসপিটাল থেকে পার্থর কাছে একটা ফোন আসে। ডাক্তারবাবু বলেন পার্থর মোবাইলে হোয়াটসঅ্যাপ করে উনি কয়েকটা ওষুধের নাম লিখে পাঠিয়েছেন এবং সেই ওষুধগুলো নিয়ে রাত 11টা থেকে 11:30টার মধ্যে হসপিটালে যেন সে পৌঁছে যায়। এবং ডাক্তারবাবু পার্থকে এও বলেন যে আজকে রাত্রিবেলায় হয়তো পার্থকে হসপিটালে থাকতে হতে পারে। বিকেলের দিকে পার্থ তার স্ত্রী কাজলিকে ফোন করে বলে যে সে রাত্রেবেলায় যেন দুজনের খাবারের ব্যবস্থা করে রাখে। ওই খাবার নিয়ে সে এবং বাপ্পা রাত্রিবেলায় আজকে হসপিটালে থাকবে। ওই ফোনটা রাখার পর সে বাপ্পাকে ফোন করে জানায় যে আজকে রাত্রিবেলায় তার মার জন্য তাকে হসপিটালে থাকতে হবে, এবং সে বাপ্পাকে অনুরোধ করে যে সে যেন পার্থর সঙ্গে আজ রাত্রিবেলায় হসপিটালে থাকে। এ কথা শুনে বাপ্পা একবারই রাজি হয়ে যায় এবং বলে যে পার্থ যেন যাওয়ার সময় রাত্রিবেলায় বাপ্পাকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। কথা মতো বাপ্পাকে বাইকে বসিয়ে
ঠিক রাত্রি 11:30 নাগাদ পার্থ তাদের জেলার একমাত্র সরকারি হাসপাতালে উপস্থিত হয় এবং সেখানে পৌঁছেই সে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ওষুধগুলো ডাক্তারবাবুর হাতে দিয়ে তারপরে বাপ্পাকে সঙ্গে নিয়ে নিঝুম হাসপাতালের কোণের দিকে একটা বেঞ্চে গিয়ে চুপচাপ বসে। মিনিট 10-এর মধ্যেই ডাক্তারবাবু ওষুধের বিষয়গুলো নার্সকে বুঝিয়ে দিয়ে যথারীতি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যান। আগেই বলেছি, মহিলা কেবিনে যেহেতু রাত্রিবেলায় পুরুষ মানুষদের প্রবেশাধিকার নেই, সুতরাং যদি কোনো বাড়ির লোক হসপিটালে থেকেও থাকেন এবং তিনি যদি পুরুষ হন, তাহলে তাকে হাসপাতালের যে কোনো জায়গায় অপেক্ষা করতে হবে। রাত প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ পার্থ এবং বাপ্পা বাড়ি থেকে আনা খাবারগুলো খেয়ে নিজেদের মোবাইলগুলো খুটখাট করে এবং টুকটাক গল্প নিজেদের মধ্যে করতে থাকে। সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য গ্রামীণ জেলা হাসপাতালের পরিস্থিতি আজকে ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে মনে হচ্ছে যেন একটা জলরাশির সাদা বিন্দু বিন্দু ফোঁটা একত্রিত হয়ে পুঞ্জীভূত মেঘের মতো হয়ে রয়েছে। ফুট 10-এর বেশি দূরত্বের কিছু দেখা যাচ্ছে না এবং আর 2-3 ঘন্টা বৃষ্টি হলেই সেই জল হাসপাতালের মধ্যে ঢুকে পড়বে, এই আশঙ্কা থেকেই যাচ্ছে। এমাতাবস্থায় দুজনেই তাদের পায়ের জুতাগুলোকে বেঞ্চের ওপর তুলে এক কোণে গুটিসুটি মেরে চুপচাপ বসে থেকে নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে যায়। সারা হাসপাতাল সম্পূর্ণরূপে ফাঁকা। কিছুটা দূরে এমার্জেন্সি ইউনিটের যে রুমটা রয়েছে সেটা তালা বন্ধ এবং তার ওপর থেকে একটা 60 ওয়াটের বাল্ব কোনো মতে যেন তার থেকে ঝুলছে। এভাবে কথা বলতে বলতে কখন যে দুজনেই বসে বসে ঝিমোতে আরম্ভ করেছে দুজনের কারোরই খেয়াল নেই। রাত তখন কত হবে কে জানে। হঠাৎ করে পার্থর কাঁধে কেউ যেন একটা হাত দিয়ে পার্থকে সমানে ডাকতে থাকে। ঘুমের ঘোরে চোখ মেলে তাকিয়ে চমকে ওঠে পার্থ। সামনে এক তরুণী দাঁড়িয়ে রয়েছে। বয়স তার মেরে কেটে 30 বা 35 হবে। বেশভূষা দেখে মনে হয় না যে সেই গ্রামীণ হাসপাতালের আশেপাশে কোথাও থাকে। মনে হয় যেন দূরের কোনো শহরাঞ্চল থেকে এই রমণীর আগমন ঘটেছে। কিন্তু একটা বিষয় পার্থ নজর এড়িয়ে যায়নি। যখন সেই ভদ্র মহিলা তার হাত পার্থর কাঁধে রেখে পার্থকে ডাকে, তখন পার্থর কাঁধে অত্যন্ত হিমশীতল কিছুর একটা অনুভূতি হয়। যেন মনে হয় এই বর্ষামুখর রাতেও ফ্রিজ থেকে, বলা ভালো ডিপ ফ্রিজ থেকে বার করে কেউ তার হাতটা পার্থর কাঁধে রাখলো। হাতটা এতটাই ঠান্ডা। ঘুম জড়ানো চোখে পার্থ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মহিলার দিকে। রাতের সমস্ত নীরবতাকে তছনছ করে অত্যন্ত সুমিষ্ট গলায় মহিলা বলে ওঠেন, এখানে আউটডোর সেন্টারটা কোথায় বলতে পারেন? সাথে আরো বলে ওঠেন, আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করছি, কিন্তু আপনারা কোনো উত্তর দিচ্ছেন না দেখে বাধ্য হয়ে আপনার গায়ে হাত দিয়ে ডাকলাম। কিছু মনে করবেন। দূরে আমার স্বামী দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। ওনার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাই উনি এখানে আসতে পারছেন না। আমি এসেছি। যদি এখানে কোনো ডাক্তারবাবু থাকেন তবে ওনাকে অনুরোধ করব আমার সঙ্গে আমার স্বামীর কাছে যাওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে বলতে পারেন এখানে আউটডোর সেন্টারটা কোথায়? পার্থ হাত তুলে আউটডোর সেন্টারটা দেখিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পাশ থেকে বাপ্পা বলে ওঠে, কিন্তু দিদি, এখন তো আউটডোর সেন্টারে কোনো ডাক্তারবাবুকে পাবেন না, কারণ বিকেল নাগাদ সমস্ত ডাক্তারবাবুরা আউটডোর সেন্টার বন্ধ করে চলে যান। আপনি যদি ওপরে যান তবে ওখানে কোনো নার্সকে পেতে পারেন, অবশ্য যদি আপনাকে ঢুকতে দেয়। সেক্ষেত্রে সাময়িক চিকিৎসার ব্যবস্থা হয়তো হবে, কিন্তু ওই নার্স কি আপনার সঙ্গে আপনার স্বামী যেখানে আছেন সেখানে যাবেন? আমার ঠিক জানা নেই। আপনি ওপরে গিয়ে চেষ্টা করে একবার দেখতে পারেন। ওই মহিলার সঙ্গে এই মিনিট খানেক কথোপকথনের থেকেই পার্থ একটা জিনিস বুঝতে পারে, মহিলা হয়তো ওনার গায়ে খুব অদ্ভুত ধরনের একটা সুগন্ধি ব্যবহার করেন, কারণ এমন একটা সুগন্ধি পার্থর নাকে বারবার আসছে যাতে কিনা পার্থর চোখ দুটো বুজে আসছে অদ্ভুত সুন্দর সুগন্ধি, এবং সুগন্ধিটা যেন বারে বারে সামনের লোককে আকর্ষণ করছে। অত্যন্ত অমোঘ তার আকর্ষণ। বাপ্পার কথা শুনে ধন্যবাদ বলে ওই মহিলা লম্বা করিডোরের শেষ প্রান্তের দিকে হেঁটে যান, যেখান থেকে দোতলায় ওঠার সিঁড়িটা রয়েছে। অবাক হয়ে পার্থ এবং বাপ্পা লক্ষ্য করে ভদ্র মহিলা যেন হেঁটে যাচ্ছেন না, যেন উনি হাওয়ার উপর ভাসতে ভাসতে সামনের দিকে চলে যাচ্ছেন।
ওনার পা যেন মাটির ওপর পড়ছে না। কি অদ্ভুত সে হাঁটার ভঙ্গিমা, এবং ভদ্রমহিলার শাড়ির আঁচলটা যেন পা ছাপিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কিন্তু ওনার পা দুটো যেন হাওয়ার ওপর ভর করে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ বাপ্পা পার্থর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভাই দেখ, ওই মেয়েটার পায়ের পাতাগুলো কিরকম যেন পেছন দিকে মেলে রয়েছে। এরকম করে কি কেউ হাঁটতে পারে? দুজনে হাঁ করে তাকিয়ে থাকে এবং তাদের চোখের সামনে ভদ্র মহিলা দোতলায় ওঠার সিঁড়ি ধরে আস্তে আস্তে অদৃশ্য হয়। দুই বন্ধু মিনিট খানেক চুপচাপ বসে থাকে। হঠাৎ বাপ্পা পার্থর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পার্থ, যাবি নাকি ওপরে একবার? দেখবি কোথায় গেল ওই মেয়েটা? বাপ্পার বলার ধরনে কিছুটা হতচকিত হয়ে পার্থ বলে, আরে আমাদের কি ওপরে যেতে দেবে নাকি? ও তো মহিলা বলে চলে গেল, আমরা গেলে তো আমাদের নিচে নেমে আসতে বলবে। আর ওপরে গিয়ে কি করব? ওই মহিলার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, উনি ডাক্তার ডাকতে এসেছেন। নার্স যদি কোনো ওষুধ দেয় তো মহিলা ওষুধ নিয়ে নিশ্চয়ই চলে যাবে। এর মধ্যে আর ওপরে গিয়ে আমরা করবোটাই বা কি? কিন্তু বাপ্পা কেন জানি না বেশ নাছোড় বান্দা। সে একরকম জোর করে পার্থকে হাত ধরে টেনে বেঞ্চ থেকে নামিয়ে দুজনে মিলে রওনা দিল লম্বা করিডোরের শেষ প্রান্তে থাকা দোতলায় ওঠা সিঁড়িটার দিকে। ওরা যদি পেছন ফিরে দেখতো তো বুঝতে পারতো ওদের ঠিক পেছনেই একটা ছায়ামূর্তি ওদের পিছু নিয়ে ওদের অনুসরণ করে চলেছে সামনে করিডোরের দোতলায় ওঠার সিঁড়ির দিকে। পুরনো দিনের বিল্ডিং, তাই সিঁড়িগুলো অত্যন্ত লম্বা এবং চওড়া ধরনের। সিঁড়ির মধ্যে একটা টিমটিমে বাল্ব জ্বলছে এবং দীর্ঘদিনের অপরিষ্কার থাকার জন্য সিঁড়ির মাথায় জায়গায় জায়গায় জমে রয়েছে নোংরা ঝুলের আস্তরণ। সিঁড়ির দেওয়ালটি সম্পূর্ণরূপে কালিঝুলি ও পানের পিকে ভর্তি। পুরো পরিবেশটা থমথমে এবং কোথাও যেন একটা রাত চড়া নিশাচর পাখি তীব্র কর্কশ কণ্ঠে ডেকে উঠল। পার্থর হাতে রেডিয়াম দেওয়া ঘড়ি জানান দিল রাত 2:35 বাজে। ধীরে ধীরে দুই বন্ধু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। হঠাৎ যেন মনে হলো পার্থর পেছন থেকে কেউ তার তীব্র নিঃশ্বাস পার্থর ঘাড়ে ফেলল। সে নিঃশ্বাস এতটাই শীতল ও দুর্গন্ধময় যে চমকে উঠে পার্থ পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না সে। সামনে তাকিয়ে পার্থ দেখল যে বাপ্পা সিঁড়ির একদম ওপরে উঠে গিয়ে হাত বাড়িয়ে তাকে ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো সে ধীর অথচ স্থির পায়ে উঠে গেল সিঁড়ির উপরে, এবং দুই বন্ধু যে মুহূর্তেই সিঁড়ি থেকে বাঁদিক ঘুরল নার্সের কেবিনের দিকে যাওয়ার জন্য, হঠাৎ করে তাদের সামনে কোথা থেকে যেন এসে হাজির হলো কিছুক্ষণ আগে দেখা সেই মহিলা। তার চোখ দুটো যেন অসম্ভব রকম জল করছে এবং গায়ে যেন কোনো রক্ত নেই। পুরো শরীরটা ফ্যাকাশে সাদা ফ্যাটফ্যাটে হয়ে রয়েছে। কিন্তু মহিলা খুব মিষ্টি গলায় বলে উঠলেন, আবার আপনারা কেন উপরে উঠে এলেন? আমি তো নিজেই খুঁজে নিতে পারতাম। যাই হোক, এসেছেন যখন, তখন আমাকে একটু নার্সের কাছে নিয়ে যাবেন। পার্থ বলে উঠল, নার্সের কেবিন একটু হেঁটে গেলে সামনেই পড়ে। ঠিক আছে, আপনি আমাদের পেছন আসুন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে পার্থ সামনের দিকে হাঁটতে লাগলো। পুরো করিডর প্রায় অন্ধকার বললেই চলে। বাইরে বৃষ্টির শব্দ এবং বাজ পড়ার তীব্র শব্দ কান ফাটিয়ে দিচ্ছে। পরিবেশটাকে করে তুলেছে রীতিমতো ভয়াবহ। কিছুটা এগিয়েই পার্থর মনে হলো বাপ্পা হয়তো তার সঙ্গে নেই। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালো পার্থ। এ কি, কোথায় কে? পেছনে তো বাপ্পা বা ওই মহিলা কেউ নেই। লম্বা করিডরটা যেন তাকে গিলে খেতে আসছে। চারিদিকের ভৌতিক পরিবেশে চমকে উঠল সে। তীব্র চিৎকার করে এক দৌড়ে এসে সিঁড়ি ধরে নেমে এলো নিচে। বেশ কিছুটা দৌড়ে এসে সে দাঁড়ালো সেখানে তারা কিছুক্ষণ আগে বসেছিল একসঙ্গে। অবাক হয়ে পার্থ দেখলো বাপ্পা দিব্যি বেঞ্চের উপর শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোথাও তো কেউ নেই, শুধু দূরে যেন কিছুক্ষণ আগে শুনতে পাওয়া রাত চড়া নিশাচর পাখিটা কান ফাটানো শব্দে ডেকে উঠল। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো রকমে কাঁপতে কাঁপতে সে বাপ্পার কাঁধে হাত দিয়ে জোরে ঝাঁকুনি দিয়ে তাকে জাগাবার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পরে বাপ্পা চোখ মেলে তাকালো এবং কয়েক মুহূর্ত পরে সে চুপচাপ উঠে যেন বোবা হয়ে বসে থাকলো। বাপ্পার আচার আচরণে পার্থ খুবই অবাক হলো। এ কোন বাপ্পা? একে যেন সে একেবারেই চিনতে পারছে না। বারে বারে নাম ধরে ডাকার পর বাপ্পা চোখ তুলে তাকালো পার্থর দিকে।
সে এক অদ্ভুত ভয়ঙ্কর চাউনি, চোখের মধ্যে মণি পুরো সাদা। সে তাকিয়ে রয়েছে পার্থর মুখের দিকে একভাবে, চোখে যেন কোনো পলক পড়ছে না। বাপ্পার শরীর ঘামে ভিজে জবজব করছে, যেন মনে হচ্ছে যে সে এইমাত্র বাইরে হওয়া বৃষ্টি থেকে ভিজে এসেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর পার্থ একরকম চেঁচিয়ে বলল, কিরে বাপ্পা, তুই তো আমার সঙ্গে ওপরে গেলি, তুই হঠাৎ করে আমাকে ফেলে রেখে নেমে চলে এলি কেন? আর ওই যে মহিলা আমাদের সঙ্গে ওপরে কথা বলছিল, সেই বা কোথায় গেল? বাপ্পা একদম চুপ। পার্থ চেঁচিয়ে বলল, কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? এরকম অদ্ভুত আচরণ করছিস, কি হয়েছে কি তোর? হাত ঘড়িতে পার্থ তাকিয়ে দেখলো রাত 3:20 মতো বাজে। চারিদিকের পরিস্থিতি অত্যন্ত নিঝুম। শুধু দূরে দেখা গাছের মাথা থেকে যেন মনে হচ্ছে কেউ একটা ওদের দিকে তাকিয়ে রয়েছে একভাবে। এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন এর আগে কোনোদিন পার্থকে হতে হয়নি। এমনকি তার প্রাণের বন্ধু বাপ্পাও আজ তার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পার্থ ফ্লাক্স থেকে 2 কাপ চা ঢেলে 1 কাপ নিজের জন্য রাখলো আর 1 কাপ বাপ্পার দিকে বাড়িয়ে দিল। কিন্তু অদ্ভুত বিষয়, এক ঝটকায় বাপ্পা চাটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছুটে বেরিয়ে গেল হসপিটাল থেকে রাস্তায়, এবং ক্রমশ দৌড়াতে লাগলো দূরের আগাছা, ঝোপ জঙ্গল এবং বড় বড় গাছপালার আড়ালে, যেন সে হারিয়ে যেতে চায়। এবং সেভাবে হারিয়ে যেতে বাপ্পার বিশেষ সময় লাগলো না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকলো পার্থ বেঞ্চের এক কোণে। হঠাৎ পার্থর পেছনের জানলা থেকে কেউ যেন পার্থকে খুব মিহি গলায় ডাকলো। ঘুরে তাকিয়ে পার্থ দেখলো জানলার বাইরে কেউ কোথাও নেই, এবং সঙ্গে সঙ্গেই তার সামনে থেকে সেই ভদ্র মহিলা যাকে কিছুক্ষণ আগে তারা দেখেছিল ওপরে, সে কোথা থেকে যেন উদয় হলো। পার্থকে বলে উঠল, সারা হসপিটাল খুঁজেও তো কোনো নার্স পেলাম না, আপনি কি আমাকে বলতে পারেন ডাক্তার বা নার্স অন্য কোথাও এখানে এত রাতে পাবো কি না? মুহূর্তের মধ্যে সাহস সঞ্চয় করে পার্থ ভদ্রমহিলার পায়ের দিকে তাকালো এবং স্থির বিশ্বাসে নিশ্চিত হলো যে ভদ্রমহিলার পায়ের পাতা দুটো পেছন দিকে ঘোরানো এবং ভদ্রমহিলার পায়ের পাতা মাটির সঙ্গে ঠেকে নেই। চিৎকার করতে গেল পার্থ, কিন্তু গলা দিয়ে তার কোনো আওয়াজ বেরোচ্ছে না। যেন মনে হচ্ছে কেউ তার গলার টুটি টিপে ধরে তার শ্বাসনালী বন্ধ করে দিতে চাইছে। চিৎকার করতে করতে কেউ তাকে বাধা দিচ্ছে, তার সঙ্গে যেন তার দমও সে বন্ধ করে দিচ্ছে। নিঃশ্বাস নিতে পারছে না পার্থ। এক অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে করতে পার্থ ছিটকে হাসপাতাল থেকে বের হয়ে এলো রাস্তায়। কিন্তু অন্ধকারে পার্থ কিছুই বুঝে উঠতে পারল না। দিক বিভ্রান্তর মতো সে দৌড়াতে লাগলো। দীর্ঘদিনের চেনা রাস্তা যেন তার কত অচেনা মনে হচ্ছে। বাপ্পার জন্য চিন্তায় তার বুক ফেটে যাচ্ছে। তার সঙ্গে নিজের জীবন বাঁচাবার জন্য সে ব্যাকুল হয়ে পড়েছে। হঠাৎ করে বিদ্যুতের ছিটকে যাওয়া আলোতে দেখলো কিছুটা দূরে বাপ্পা পড়ে রয়েছে। কাছে গিয়ে বাপ্পাকে সে জড়িয়ে ধরে তুলতে গেল, কিন্তু এ কি, এত বৃষ্টি ভেজা রাতের মধ্যে বাপ্পার শরীর যেন গরমে পুড়ে যাচ্ছে। চারিদিকে কেউ কোথাও নেই, শুধুমাত্র দুটো প্রাণী বাঁচার অদম্য ইচ্ছা নিয়ে লড়াই করে যাচ্ছে অশুভ শক্তির সঙ্গে। গায়ের সমস্ত শক্তি সে একত্রিত করে বাপ্পাকে টেনে তুলতে গেল, কিন্তু এক হ্যাঁচকা টানে পার্থকে মাটিতে ফেলে দিল বাপ্পা। অসম্ভব লেগেছে তার, চোখে সর্ষে ফুল দেখলো এবং কিছুক্ষণের মধ্যেই পার্থ ওই স্থানে পড়েই জ্ঞান হারালো। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটাতে জ্ঞান ফিরল তার। সে তাকিয়ে দেখলো বেশ কিছু গ্রামবাসী তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে এবং সে রাস্তার ওপরেই শুয়ে রয়েছে। ধীরে ধীরে গত রাত্রের সমস্ত ঘটনা তার মনে পড়ে গেল। হঠাৎ করে সে ঘাড় ঘুরিয়ে দেখতে গেল বাপ্পাকে। দেখলো ঘাড়ে তার অসম্ভব যন্ত্রণা, কিন্তু তাও সে ঘাড় ঘুরিয়ে সে যা দেখলো তাতে তার বুকটা ছাত করে কেঁপে উঠলো। বাপ্পা মরে পড়ে আছে, মনে হচ্ছে বাপ্পার ঘাড়টাকে কেউ মটকে দিয়েছে। খুব নৃশংসভাবে বাপ্পার উপর কেউ শারীরিক অত্যাচার করেছে এবং তার ফল হিসেবে প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তার দীর্ঘদিনের প্রাণের থেকে প্রিয় বন্ধু বাপ্পা। বাপ্পা আজ আর নেই, এটা ভেবেই পার্থ চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আবার জ্ঞান হারালো পার্থ। যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে ফিরে পেল সেই হাসপাতালের কোনো একটা বেডে, যেখানে গত রাত্রে এত ঘটনা ঘটে গেছে, এবং তার মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে তার স্ত্রী কাজলি। গায়ে পার্থর অসম্ভব জ্বর, সারা গা যেন পুড়ে যাচ্ছে সেই জ্বরে। কোনো রকমে কাজলির দিকে তাকিয়ে সে কোকিয়ে কেঁদে উঠল। বুক থেকে কোনো কথা বেরোচ্ছে না, শুধুমাত্র চোখ থেকে অবিরাম জলের ধারা বয়ে চলেছে।
মাথা কাজ করছে না পার্থর। গত রাতের ঘটনা যত মনে পড়ছে ততই ভয় তার ছিটকে যেতে ইচ্ছে করছে, এবং বারে বারেই গত রাত্রে দেখা সেই ভদ্রমহিলার মুখ এবং তার সমস্ত শরীরটা পার্থর চোখের সামনে ভেসে উঠছে। কাজলি তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জাগতিক কোনো স্পর্শ যেন পার্থকে আর ছুঁয়ে যাচ্ছে না। বিরক্ত লাগছে তার কাজলির আচরণে। সে কোনো রকমে চিৎকার করে কাজলিকে অত্যন্ত অসভ্যের মতো বলে উঠলো, কি চাই তোমার এখানে? তুমি কি করতে দাঁড়িয়ে আছো আমার কাছে? তোমার কি ঘরে কোনো কাজকর্ম নেই? আমি তো কোর্টে যাব, যাও বাড়ি গিয়ে রান্না করো। দেরি হয়ে গেলে কিন্তু আজ তোমার একদিন কি আমার একদিন। সারাদিন হাসপাতালের বেডে কেটে গেল পার্থর। তার আচার আচরণ সবাইকে অবাক করেছে, যেন মনে হচ্ছে কোনো অতৃপ্ত আত্মা তার উপরে ভর করেছে। সারাদিন হাসপাতালের এই ছোট্ট বেডে শুয়ে ছটফট করে গেছে সে। ডাক্তারবাবুরা তাকে দেখে গেছে, কিন্তু কি তার অসুখ সেটা বুঝে উঠতে না পারার জন্য শুধুমাত্র ঘুমের ওষুধ লিখে দিয়ে গেছে কয়েকটা, কিন্তু সে ঘুমের ওষুধেও কোনো কাজ করছে না। ঘুম আসছে না তার। এভাবে সারাদিন কেটে গেল, সন্ধেও কেটে গেল। বিকেলের দিকে কাজলি আর একবার এসেছিল, কিন্তু খেপা কুকুরের মতো তাড়া করলো পার্থ তাকে। কাজলি বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। হাল ছেড়ে দেওয়ার প্রার্থী কাজলি নয়। বলে রাখা ভালো যে কাজলির যেখানে বাপের বাড়ি, সেখানে তার পিতা প্রপিতামহের এক আলাদা মান সম্মান রয়েছে তান্ত্রিক হিসাবে। ওনারা এলাকার অত্যন্ত সৎ, গুণী ও গুণবান মানুষ হিসেবে পরিচিত, এবং বংশানুক্রমে ওনারা ওনাদের প্রাপ্ত তন্ত্রবিদ্যার মাধ্যমে এলাকার মানুষজনের বহু উপকার করে এসেছেন। সুতরাং বাপ্পার অকাল মৃত্যু ওর পার্থর বর্তমান পরিস্থিতি থেকে কাজলি কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওদের সঙ্গে কি হয়েছে। সে বাড়িতে গিয়ে মনে মনে ঠিক করেছে যে যে কোনো মূল্যে হোক আজকে রাত্রিবেলা তাকে ওই হাসপাতালে থাকতেই হবে। সে জানে যে পার্থর কাছে তাকে থাকতে পার্থ দেবে না, কিন্তু সে কোনোভাবেই তাকে তার আশেপাশে থাকতে হবে, এবং সে সেটা পারবে। কারণ রাত্রেবেলায় ওই হসপিটালের কোনো দারোয়ান থাকে না, এবং সচরাচর খুব দরকার না পড়লে ওপর থেকে কোনো নার্স বা অন্য কোনো লোকও নিচে নেমে আসে না। যেমন ভাবা তেমন কাজ। রাত প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ কাজলি গলায় তার মঙ্গলসূত্রটা পরে এবং তার শাড়ির আঁচলে বেশ কিছু কালো তিল, পোড়া ধুনো এবং শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এসে সে বসলো ঠিক সেই বেঞ্চে, যেই বেঞ্চে গতকাল রাত্রে পার্থ এবং বাপ্পা বসেছিল। আজকের রাতটা অসম্ভব ভয়ার্থ একটা রাত যেন মনে হচ্ছে। এ রাতের কোনো ভোর হবে না। গত কয়েকদিনের মতো বৃষ্টি হচ্ছে না বটে, কিন্তু সারা আকাশ কালো মেঘে ঢেকে আছে, এবং মাঝে মধ্যে মনে হচ্ছে দূরে কালো মেঘের রাশি সরিয়ে আগত অমাবস্যার চাঁদ একবার উঁকি মেরে পৃথিবীর সমস্ত বাসিন্দাকে সচেতন করে দিয়ে যাচ্ছে। কিছুটা দূরে বেশ কিছু শিয়ালের হুক্কা হওয়া শব্দ ক্রমাগত বেজে চলেছে, এবং তার সঙ্গে মনে হচ্ছে হাসপাতালের পাশেই কোনো গাছের ওপর থেকে কোনো রাত চড়া নিশাচর পাখি সমানে কর্কট গলায় ডেকে চলেছে, এবং জানান দিচ্ছে পৃথিবীবাসীকে, তোমরা যারা এখনো জেগে আছো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ এই পৃথিবী প্রেত ভূমিতে পরিণত হতে আর বেশি সময় বাকি নেই। অত্যন্ত গুমোট একটা আবহাওয়া। কিছুক্ষণের মধ্যেই তার পিতৃদত্ত ক্ষমতা দেখে কাজলি বুঝতে পারল যে বেশ কিছু অশরীরী আত্মার আগমন শুরু হয়েছে হাসপাতালকে কেন্দ্র করে। কারণ এমন কিছু জিনিস সে অনুভব করতে পারছে যেগুলো সাধারণ মানুষ তাদের জ্ঞান অনুযায়ী অনুভব করতে পারবে না। কাজলি বুঝতে পারল আজকে সে এক চরম কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। সে বসে বসে ভাবতে লাগলো, হয়তো তার বাবাকে পুরো ঘটনাটা খুলে বলে ওনাকেই নিয়ে আসলে ভালো হতো। হঠাৎ করে সে কি কাজলির সামনে এক শুভেচ্ছা পারবে না তার স্বামীকে বাঁচানো এসে উপস্থিত হলো, এবং কাজলিকে বলল, এখানে ডাক্তারবাবুকে কোথায় পাবো সেটা কি তুমি জানো? কাজলি মুখ তুলে তার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে সেই মহিলার নজর পড়লো কাজলির গলায় থাকা মঙ্গলসূত্রের দিকে। কিছুক্ষণ একভাবে মঙ্গলসূত্রের দিকে তাকিয়ে থেকে প্রচণ্ড রাগী দুটো চোখ নিয়ে কাজলির দিকে তাকিয়ে সে বলে উঠল, যে জন্য এখানে তুই এসেছিস সেটা তুই করতে পারবি না, বলে নিমেষের মধ্যে হাওয়ার ওপর দুটো পা তুলে অদৃশ্য হয়ে গেল মেয়েটি। ঘটনার আকস্মিকতায় কিছুটা ভয় পেয়ে কাজলি গুটিসুটি বেড়ে বসে থাকলো বেঞ্চের এক কোণে। হঠাৎ ওপর থেকে কোনো এক পুরুষ কণ্ঠের তীব্র চিৎকারে হুঁশ ফিরল তার। এ তো পার্থর গলার চিৎকার। আর সে বসে থাকতে পারল না।
ওই অবস্থাতেই উঠে লম্বা করিডর ধরে সে দৌড় মারল দোতলায় যাওয়া সিঁড়ির দিকে। সিঁড়ির কাছে গিয়ে চমকে উঠে সে দেখলো ওপর থেকে নেমে আসছে একটু আগে দেখা সেই মেয়েটি। তার বেশভূষা আলুথালু, চোখ দিয়ে যেন ঠিকরে পড়ছে আগুনের গোলা। মেয়েটি অদ্ভুতভাবে তার কাঁধে নিয়ে রেখেছে পার্থকে। পার্থ একটা তরতাজা জোয়ান ছেলে, কিন্তু কি অদ্ভুতভাবে অবলীলায় কোনো আসুরিক শক্তির বলে বলিয়ান হয়ে মেয়েটি তাকে কাঁধে তুলে নিয়ে যেন পাড়ি দিতে চাইছে প্রেতপুরীর দিকে। পার্থর হাত দুটো আজানুলম্বিত হয়ে ঝুলছে মেয়েটির দুই কাঁধের থেকে। মুহূর্তের মধ্যে চোখাচোখি হওয়াতে মেয়েটি চিৎকার করে বলে উঠল, সরে যায় এখান থেকে। আজ থেকে ঠিক 2 বছর আগে এই ছেলেটা আর তার বন্ধু মিলে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এমনই ঝড় বাদলের কোনো এক রাতে আমি আর আমার স্বামী ফিরছিলাম কলকাতায়। ওদের ভুল গাড়ি চালাবার জন্য আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভীষণভাবে চোট পেলেও আমি বেঁচেছিলাম, কিন্তু আমার স্বামী সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু ছেলেগুলো আমাকে বাঁচতে দেয়নি। ভয়ের চোটে আমাকে আমার গাড়ির মধ্যে থেকে আগুন দিয়ে পুড়িয়ে মারে। ওর বন্ধুটাকে কালকে নিয়েছি, আজকে এটাকে নেব। তুই এর মধ্যে এলে তোকেও শেষ করব আজকে। সব শুনেও কাজলি আটকাতে যায় মেয়েটিকে, কিন্তু পেরে ওঠে না সে। এক ধাক্কা দিয়ে তাকে ছিটকে দিয়ে মেয়েটি তার কাঁধের ওপর পার্থকে নিয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বের হলেও দেখা মেলে না ওই মেয়েটা। ভালো করে ঠাওর করে কাজলি দেখলো ওই মেয়েটা তার কাঁধে পার্থকে নিয়ে অনেক দূরে চলে গেছে। তার শাড়ি থেকে আঁচলটা লুটিয়ে পড়েছে মাটিতে। ঘটনার আকস্মিকতায় হতবাক কাজলি বোঝার চেষ্টা করলো যে কি হতে চলেছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সে দৌড় দিল ওই মেয়েটার দিকে, কিন্তু কাছাকাছি যেন সে যেতে পারছে না, কারণ মেয়েটা তো মাটিতে হেঁটে যাচ্ছে না, সে তো বাতাস কেটে সামনের দিকে এগিয়ে চলেছে। তার খোলা চুল খ্যাপা পাগলের মতো উড়ে বেড়াচ্ছে, যেন কোনো পিশাচিনী আজ তার মোক্ষ লাভের আশায় মশগুল। জাগতিক কোনো কিছু তাকে আজ স্পর্শ করে না। পরিমরি করে ছুটে গিয়ে কাজলি ওই মেয়েটির একদম সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু মেয়েটির বিভৎস মুখের দিকে তাকিয়ে ভয় প্রায় জ্ঞান হারাতে বসেছিল সে। সম্পূর্ণ পুড়ে ঝলসে ওঠা একটা চেহারা, যেন সারা শরীর থেকে তার মাংস ঝরে ঝরে পড়ছে। জায়গায় জায়গায় পচন ধরেছে, একটা বিভৎস পচা গন্ধে বমি হওয়ার জোগাড়। চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। অসম্ভব লম্বা দুটো হাত দিয়ে সে তুলে ধরে আছে পার্থকে। হাতে কোনো মাংস নেই, শুধু কয়েকটা হাড় ঝুলছে। উপায়ান্তর না দেখে কাজলি শুরু করলো তার বাবার থেকে শোনা মন্ত্র পাঠ। সঙ্গে সে তার আঁচল থেকে পোড়া ধুনো ও কালো তিল বের করে ছুঁড়ে মারতে লাগলো ওই মেয়েটার গায়ে। হঠাৎ করে মনে হলো যেন গুমট কেটে বৃষ্টি শুরু হলো। থেকে থেকে তীব্র বিদ্যুতের ঝলক ও বাজ পড়ার শব্দে চতুর্দিক মুখরিত হয়ে উঠল। যেন প্রেতপুরী থেকে উঠে আসা সদ্য ঘুম ভাঙার পর কোনো দীর্ঘ শয্যায় শায়িত প্রেত আজ যুদ্ধ শুরু করেছে সুশীল সমাজের বিরুদ্ধে। চারিদিকে গাছের ডাল ভেঙে পড়ছে মুহুর্মুহু। রাতের নিস্তব্ধতাকে খান খান করে ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে পাখিরা। এর মধ্যে থেকে দূর থেকে বাপ্পার চিৎকার শুনতে পেল কাজলি। বাপ্পা বলছে, আয় পার্থ, পাপের প্রায়শ্চিত্ত করে যা, বড় শান্তি এখানে। কিছুক্ষণ মন্ত্র পাঠের পর ওই প্রেত তার কোলের দোলার থেকে পার্থকে ছুড়ে দিল উঁচু একটি গাছের মগডালের দিকে। সঙ্গে শোনা গেল তার অট্টহাস্য। বুঝে গেল কাজলি যে সেকেন্ডের ভগ্নাংশের এদিক ওদিক হলে পার্থর নিশ্চিত মৃত্যু। সে শুরু করলো তার মোক্ষম অস্ত্র প্রদান। বাবার থেকে সমস্ত শিক্ষা এক এক করে সে পাঠ করা শুরু করলো চামুণ্ডু কালীর মহামন্ত্র। নিমেষের মধ্যে পার্থর শরীরটা আটকে গেল একটা গাছের মগডালে। পড়লো না সে ওখান থেকে। সামনের মহিলাটা তখন মাটিতে পড়ে, তাতে অগ্নিসংযোগ করে তার আত্মার মুক্তি দিল কাজলি। ভোর হলে গ্রামের লোক জড়ো হয়ে পার্থকে গাছ থেকে নামিয়ে এনে তার জ্ঞান ফেরালো। কাজলি কয়েকদিন মারাত্মক জ্বরে ভুগে উঠল। তারপর থেকে সব ঠিকঠাকই চলছে। ধন্যবাদ।